ডেমোক্রেসি এন্ড অটোক্রেসি। ডেমোক্রেসি এবং অটোক্রেসি, এই দুটো অবশ্য আমরা যেহেতু বাংলায় কথা বলবো, এর বাংলা করতে দাঁড়াবে। অবশ্য একদিন এক কাজ করো, একটা ইংরেজিতে 1 ঘন্টার লেকচার হতে পারে। যেটা ডেমোক্রেসি, অটোক্রেসি, কথাগুলো সব আমরা ইংরেজি থেকেই শিখেছি বা তা থেকেই নিয়েছি। এই সমস্ত যা আমরা আলোচনা করি এগুলো একটা ভেবে দেখো, একটা সাবজেক্ট আমরা তাহলে ওয়াইডার সার্কুলেশনে চলতে পারে। যারা বাংলা বাইরের লোকজন তারাও এই সমস্ত আলোচনাগুলো শুনতে পারে, কারণ আলোচনার বিষয়বস্তু অত্যন্ত ইউনিভার্সাল। ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র, অটোক্রেসি স্বৈরতন্ত্র, আরোক্রেসি আছে ডিক্টেটরশিপ বা একনায়কতন্ত্র, কিংশিপ, অ্যারিস্টোক্রেসি, অনেক ক্রেসি আছে। তো আমরা তার যে প্রধান বিন্দু, অন্তত গত 200-300 বছর ধরে পৃথিবীর ইতিহাসকে প্রভাবিত করে চলেছে, সেই গণতন্ত্রের কথাই আলোচনা করি। সেই গণতন্ত্র আলোচনা করতে গেলেই এসে যাবে স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র, রাজতন্ত্র ইত্যাদি বিষয়গুলো। রাজতন্ত্র বিষয়টা আসবে একটা সূত্রপাত হিসাবে, অর্থাৎ এই যে গণতন্ত্র বা ডেমোক্রেসি, এই ডেমোক্রেসি পূর্বে পৃথিবীতে ছিল না। শব্দটা গ্রিকের অভিধানে এখানে ওখানে থাকতে পারে, সে এক ভিন্ন আকারে ভিন্ন প্রকারে, কিন্তু যাকে আমরা যথাযথভাবে গণতন্ত্র বলি বা বলবো বা আমাদের আলোচনার বিষয়, সেই গণতন্ত্র খুব একটা পুরনো ব্যাপার নয়। এই গণতন্ত্র জন্মেছিল পচা গলা রাজতন্ত্রের সব দেহের ওপরে। সেই জন্য রাজতন্ত্রের কথাটা আসবে। যেমন আমরা যদি ভারতবর্ষের কথা বলি, সেদিনও রাজতন্ত্র ছিল। নবাব সিরাজদৌল্লা পর্যন্ত সেই রাজতন্ত্র বা নবাবতন্ত্র ছিল, অর্থাৎ রানীর কোখ থেকে রাজা পয়দা হচ্ছে এবং তিনি ঈশ্বরের প্রতিনিধি এবং তার কথা, তার আদেশই দেশের আইন। এটা ভারতবর্ষে মাত্র অল্প কিছু কাল পূর্বে শেষ হয়েছে মনে হয়। আর যেটা শুরু হয়েছিল সেটাও ওই রাজতন্ত্রকে দুর্বল অবস্থায়, যখন পচা গলা অবস্থায় পৌঁছতে হয়েছে তখন, বা প্রজাগণ যখন, আজকে আমরা অনেকেই বলবো প্রজাতন্ত্র, সেই শব্দটাও আসবে। প্রজাতন্ত্র আর গণতন্ত্রের মধ্যে অনেক বড় পার্থক্য আছে। প্রজাতন্ত্র মানে প্রজাদের তন্ত্র, প্রজাদের রাজত্ব, মালিকানা প্রজাদের। আর গণতন্ত্র মানে জনগণের রাজত্ব, তাদের সরকার। এখন এই গণতন্ত্র এর সূত্রপাত হয়েছিল ইংল্যান্ডে।
প্রথম গণতন্ত্রের যে আওয়াজ, সেটা উঠেছিল ওই ইংল্যান্ডে। ইংল্যান্ডের রাজা ভয় পেয়ে যাচ্ছিলেন যে কোনো মুহূর্তে সেই রাজাকে বিতাড়িত হতে হতে পারে জনগণের ধাক্কায়। সুতরাং তিনি সুকৌশলে ওই ক্ষমতাবান বর্গকে এড়িয়ে যে জনগণের সহায়তায় রাজত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন। সেই জন্য এই সময় থেকে যে রাজত্ব রাজার অধীনে, সেগুলোকে ব্রিটিশ হিস্টোরিয়ানরা বলেছেন নিউ মোনার্কি। মোনার্কি, বাট ইট ইজ এ নিউ ফর্ম অফ মোনার্কি। এই মোনার্কিতে স্বৈরতন্ত্র বা রাজার একনায়কতন্ত্র এ আর চলছে না। কারণ রাজা কিং জন তার ডান হাত বা হাত হিসাবে দেশের জনগণকে তুলে আনলেন। জনগণ কারা? 90%। কৃষক সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায়, যারা উৎপাদক সম্প্রদায়, কাজ করে খায় যে সম্প্রদায়, সেই কৃষকদের কিং জন ডাকলেন একটা বড় মিটিং এ সেলিসবুরির মাঠে। সেই সেলিসবুরির মাঠ থেকে শুরু হলো গণতন্ত্রের অভ্যুত্থান। রাজা এবং প্রজাদের মধ্যে হলো চুক্তি যে রাজা ইচ্ছে করলেই যা খুশি করতে পারবে না বা করবে না। জনগণের এই সমস্ত অধিকার স্বীকৃত হলো। তাকে বলা হয় ম্যাগনা কার্টা। সেটাকে হিস্টোরিয়ানরা অন্য নামেও বলেন যে ফার্স্ট চার্টার অফ ব্রিটিশ লিবার্টি আর ইংলিশ লিবার্টি। পৃথিবীর অন্যরা এর সঙ্গে সম্পৃক্ত নয়। এই ব্রিটিশ লিবার্টি এই শুরু হলো। জনগণ তারা দাবি করল ওই হাউস অফ পীর, রাজার যে সভাসদ, সেখানে আমাদেরও প্রতিনিধি যেতে হবে। যারা ইংল্যান্ডের ইতিহাস জানে তারা জানে মাত্র 2জন প্রতিনিধিকে অ্যালাউ করা হয়েছিল শুরুতে। তারপরে একটার পরে একটা, একটার পরে একটা এই লিবার্টির আইন তৈরি হতে থাকে। এই জন্য ব্রিটিশ কনস্টিটিউশনকে বলা হয় আনরিটেন কনস্টিটিউশন। অর্থাৎ কতগুলো ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি একটা টেবিলে বসে সংবিধান বা এই গণতন্ত্রের বুনিয়াদ তৈরি করছে না। ইট ইজ আনরিটেন বিইং, কন্টিনিউইং। এখন এই যে যে গণতন্ত্রের সূত্রপাত হলো, সেই সূত্রপাতটা বেসিক কোথায়? স্বাধীনতা। ওই যে সাধারণ জনের যে বা গণের যে অধিকারহীন অবস্থাটা চলছিল, অসহায় অবস্থাটা চলছিল, তাদের সেই অবস্থা দূরীকৃত করে তাদের পায়ের নিচে স্বাধীনতা নামক একটা মাটির জোগাড় হলো, বা একটা স্বরাজ, যে এই যে রাজত্ব চলছে এটা আমারও, আমিও এর কর্তা ব্যক্তি, আমারও এতে হাত থাকবে, মাই রিপ্রেজেন্টেশন। এই গণতন্ত্র বা এই নতুন রাজত্ব, কিংশিপ, নিউ মোনার্কি বহুকাল চলেছে। গ্রেট ব্রিটেন বিরাট বিরাট ক্ষমতা সম্পন্ন, সারা পৃথিবীতে তার ব্রিটিশ সম্রাটের সূর্য অস্ত যায় না। আমেরিকান কলোনি তাদের কলোনি।
এই আমেরিকান কলোনির মানুষগুলো গ্রেট ব্রিটেন থেকে চলে আসার কারণে তাদের মধ্যে এই যে যে গণতান্ত্রিক অ্যাসপিরেশন, যখন হঠাৎ ইংল্যান্ডের পার্লামেন্ট এক গাদা ট্যাক্স বসিয়ে দিল, ওরা প্রতিবাদ করল। নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। একটা জিনিস শব্দটা মনে রাখতে হবে যে নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। এই রিপ্রেজেন্টেশন কথাটা হচ্ছে গণতন্ত্রের একটা শিরদাঁড়া, মেরুদণ্ড। যে ব্রিটিশ পার্লামেন্টে যতক্ষণ না পর্যন্ত আমার প্রতিনিধি রিপ্রেজেন্ট করবে, ততক্ষণ পর্যন্ত ওই পার্লামেন্টের তৈরি করা আইন, ট্যাক্স হোক যাই হোক, সেটা আমি মানতে বাধ্য নই। কারণ ওই গণতন্ত্রের শিরদাঁড়ায়, ইড়া পিঙ্গলায় আরেকটা কি আছে, what touches all must be approved by all। যে কোনো কন্ট্রাক্ট ল, যারা আইন জানে তারা আরো ভালো জানে, কন্ট্রাক্ট লতে সবসময় একটা এগ্রিমেন্টের ব্যাপার থাকে। তো what touches all must be approved by all। তা যদি না হয়, অ্যাপ্রুভালটা যদি সেই কন্ট্রাক্টের পেছনে না থাকে, তাহলে সেই কন্ট্রাক্ট মানতে যারা সই করেনি তারা বাধ্য নয়। সুতরাং এই গণতন্ত্রেও তাই, যে পার্লামেন্টে যে আইন পাশ হবে সবার জন্য লাগু যদি করতে হয়, তাহলে সবার রিপ্রেজেন্টেশনটা চাই। এখন এই যে সবার রিপ্রেজেন্টেশনটা, এই সবার রিপ্রেজেন্টেশনটা করতে দিতে রাজি নয় কেউ। এই রাজি কেউ নয় বলেই স্বৈরতন্ত্র বা অটোক্রেসি বা প্লুটোক্রেসি বা এরিস্টোক্রেসি, এই সমস্ত, বা এলিটোক্রেসি, এইগুলোর জন্ম হচ্ছে। যে সবাই আবার কিসের রে বাবা? ওই গণতন্ত্রের, আমরা যখন পলিটিক্যাল সায়েন্স পড়েছি ছাত্র অবস্থায়, তখন আমার ভালো মনে আছে, এখনো সেটা মেমোরি থেকেই বলতে পারি। ওই গণতন্ত্রের নিন্দা করতে গিয়ে একজন পলিটিক্যাল থিওরিটিশিয়ান বলছেন, আরে জনগণ কি করে রাজত্ব করবে? People are dog minded, cat minded, ape minded, they're credulous, impulsive। আরে ওদের মধ্যে সেই জ্ঞান গম্ভীর মেরুদণ্ড, বিচারবোধ, এ সমস্ত তো নেই। সুতরাং ওদের এর মধ্যে আসার কি দরকার? এই যে ওদের আসতে দেব না, এই বোধ থেকেই অটোক্রেসি, এবং সেই অটোক্রেসি চূড়ান্ত হতে 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 একজন বলবে আই এম দ্য লর্ড, আমারই সবকিছু, আমি একমাত্র 56 ইঞ্চি বুকের ছাতি, আর সব আমার কথা শুনতে বাধ্য। এই যে যে টেন্ডেন্সিটা ডেমোক্রেসিকে খতম করে দিচ্ছে, এই টেন্ডেন্সি একেবারে যারা দুর্বল শ্রেণীর, তাদের মধ্যেও প্রবল ভাবে আছে। কিরকম আছে? এই যে অটোক্রেটিক বা অপরকে বঞ্চিত করে তাকে শাসন করবার একটা ক্ষমতা, হস্তগত করার ক্ষমতা। সব থেকে আশ্চর্য লেগেছে আমার যে ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি অস্পৃশ্যদের মুখপাত্র হিসাবে ব্রিটিশের কাছে প্রতিনিধিত্ব করছেন সমাজের, সেই ডক্টর আম্বেদকর সাইমন কমিশনের সামনে যখন সাক্ষী দিচ্ছেন, তখন একটা সংখ্যা তত্ত্বের ব্যাপারে উনি একটু অসুবিধায় পড়েছেন। ব্রিটিশ একজন মেম্বার কর্নেল, তিনি বললেন, ডক্টর আপনি তো ট্রাইবালদেরও ডিপ্রেসড ক্লাস হিসাবে
সংখ্যায় জুড়েছেন, ঠিক আছে, কারো যখন আপত্তি নেই আপনি সেটা করুন। বোম্বেতে যারা ট্রাইবাল আর ক্রিমিনাল ট্রাইব, সেই 14 লক্ষ লোকও আপনার ডিপ্রেসড ক্লাসের মধ্যে গুনে নিন, ক্ষতি নেই, কারো আপত্তি নেই বলছে সবাই। কিন্তু আপনি ওই সংখ্যার অনুপাতে যে সুবিধাটা পাবেন, সেই সুবিধার ভাগ কি ট্রাইবালদেরও দেবেন? ডক্টর আম্বেদকর একেবারে পরিষ্কার বলছেন, নো নো নো, the tribals are not even fit to have franchise right. ওদের জ্ঞানগম্যি এত কম, ওরা পলিটিক্যাল বিষয়ে এত পিছিয়ে আছে যে ওদের ভোটাধিকারটাও আমি স্বীকার করতে চাই না। সুতরাং এটা যদি ডক্টর আম্বেদকরের, এটা দেখবেন ভলিউম 2 ওই 420-25 পাতায়, যেখানে সাইমন কমিশনের পুরো ইন্টারভিউটা দেওয়া আছে, ওখানে দেখবেন একজন কোশ্চেন করছে, আম্বেদকর উত্তর দিচ্ছেন, সেখানে এই উত্তর রয়েছে। তো এখন এই যে ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসির শুরু এইখানে হয়ে যায়, এবং এটা আজও চলছে, পৃথিবীতে সর্বত্র চলছে। যারা একবার সরকারে যাচ্ছে তারা সমস্ত কিছু, আর জনগণ ভুলে যাচ্ছে। এই যেমন আমাদের বাংলায় এখন দিদির সরকার, কেন্দ্রে এখন মোদির সরকার, কেউ জনগণের সরকার বলে না, সেটা ভাবেও না। এরা যখন ভোটের ময়দানে আসেন, এরা এত অভিজ্ঞ, এত জ্ঞানী, দেশের প্রতি তারা এত দায়িত্বশীল, তথাপি তারা বলে যে আমার নামে যে ভোট চাও। এই যে যে হিরো ওয়ার্শিপ, এই যে যে এই যে আমি, জনগণ কোথায় চলে গেছে তার ঠিক ঠিকানা নেই। যেটা ওই স্যালিসবুরি থেকে শুরু হয়েছে, যেটা আমরা ফ্রান্সে দেখতে পাই, লা মার্সিয়ালস গাইতে গাইতে সেই কৃষক প্রজারা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে বাস্তিল উড়িয়ে দিচ্ছে, এবং পরবর্তীকালে সোশ্যালিজমের দিকে চলে গেল দেশ, কারণ নেপোলিয়নের অভ্যুত্থান হলো, তাদের সেই গণতান্ত্রিক কথাবার্তা আর থাকলো না। একটা লিটল কর্পোরাল, যার ফ্যামিলিতে কখনো কোনো সৈনিকই হয়নি, যিনি কর্সিকা দ্বীপের নাগরিক ছিলেন, তিনি পর্যন্ত ফ্রান্সের সম্রাট হয়ে গেলেন। তো এর ফলে এই আঁকা বাঁকা পথে যেতে 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 আজকে যে গণতন্ত্র আমরা দেখছি, সেখানেও ওই যে অটোক্রেসি, প্লুটোক্রেসি, এই কিছুদিন আগেও আমাদের ভারতবর্ষের সব সংবাদপত্রে দিয়েছে যে ইন্ডিয়া ইজ ড্রিফটিং টুয়ার্ডস প্লুটোক্রেসি। এক ভাগ মুষ্টিমেয় কয়েকজন ধনীর হাতে এত ক্ষমতা, এত কিছু পুঞ্জীভূত হয়েছে যে সমস্ত কিছু তারাই কন্ট্রোল করছে, এন্ড দিস ইজ প্লুটোক্রেসি। ডেমোক্রেসি তো নেই। সেই হিরো ওয়ার্শিপ ওয়ালা যে ভাবনা থেকে অ্যারিস্টোক্রেসি বা এলিটোক্রেসি শুরু হয়, বা অলিগার্কি শুরু হয়, সেগুলোকে ছাপিয়ে চলে যাচ্ছে এখন প্লুটোক্রেসির দিকে। এখন এই যে যে অবস্থাটা, এই অবস্থাটা কিন্তু খুব খুব ইনহেরেন্ট অবস্থা। কারণ আমরা যদি দেখি যে এরা এরা বোঝেন না, এরা জানেন না, তাই এরকম বলছেন, তা নয়। তা নয়। যেমন ধরুন ডক্টর আম্বেদকর, যার কথা আমি একটু আগে বললাম, আজকে ডক্টর আম্বেদকরের কথাই বেশি বলবো, কারণ গণতন্ত্রের উপরে
ডক্টর আম্বেদকরের যে আলাপ আলোচনা এবং গভীর জ্ঞান অভিজ্ঞতা, এ খুব কম বিদ্বানের ভাগ্যে ঘটেছে। কিন্তু মুশকিলটা হচ্ছে, ওই যখন মানুষের ঠেকে, মানুষের নিজের গায়ের চামড়ায় ছ্যাঁকা লাগে, তখন ওই জ্ঞানের কথাগুলো ঠিক ঠিকঠাক মতন বলতে থাকে, নইলে ওই অটোক্রেসি, ওই অ্যারিস্টোক্রেসি, এগুলো আসতে থাকে। নইলে দেখুন, আম্বেদকর 1943-তে যখন তিনি ভাইসরয়ের লেবার মেম্বার বা লেবার মিনিস্টার, তখন কি বলছেন? বলছেন যে দেখো, কেবলমাত্র ভোটাধিকার থাকলেই সেটা গণতন্ত্র বা মানুষের, গণের, সাধারণের স্বাধীনতার। কারণ এই ভোট দিতে পারলেই ওই যে মেরুদণ্ড যেটা গণতন্ত্রের, অর্থাৎ রিপ্রেজেন্টেশন, আমি সেই পার্লিয়ামেন্টে বা অ্যাসেম্বলিতে বা সেই আইন সভায় যে আমার যে বর্গ বা আমি যাদের প্রতিনিধি, তাদের কথা বলতে পারছি কিনা, যতক্ষণ না পারছি ততক্ষণ এই গণতন্ত্রের বিষয়টা হলো না। দেখুন, ওনার নিজের কথায় বলি, লেবার্স কনসেপশন অফ লিবার্টি is not merely the negation or the absence of a restraint from voting, যে তোমাকে ভোট দিতে দিচ্ছি না, ভোটার লিস্ট থেকে নাম কেটে দিচ্ছি, তুমি পূর্ণ নাগরিক হওয়া সত্ত্বেও তোমাকে ভোট দিতে দেব না, এই অস্বীকার করাটাই কেবলমাত্র কিন্তু গণের বা জনের বা বহুজনের বা যে স্বরাজ প্রতিষ্ঠান, সেটা হলো না। Nor is labor's conception of liberty confined to the mere recognition of the right to vote for the people. এই রাইটটা কেবলমাত্র ভোটের, এই যে যেমন আজকাল আমরা কি করছি, আমরা এই বড় বড় লাইনে সকালবেলা উঠে রোদ্দুরের মধ্যে, বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে মেয়েরা ছেলে কোলে করে ভোট দিচ্ছে, মারামারি করে ভোট দিচ্ছে, মারপিট হয়ে যাচ্ছে, তোমায় ভোট দিতে দেবো না, সে তারপরেও তারা ভোট দিতে যাচ্ছে। কিন্তু এর ফলে কি হয়েছে? এর ফলটা, এটা তাদের রিপ্রেজেন্টেশনটা যাচ্ছে না। আজকে দেখুন, বাংলার পার্লামেন্টে যতগুলো মন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বোধহয় 90% হয়ে যাবে শুধু ব্রাহ্মণ, কিন্তু জনগণের মাত্র তারা 2.5%। তাহলে বাকি কত জনগণ, জনগোষ্ঠী তারা ভোটের লাইনে কেবল দাঁড়ায়, কিন্তু তারা কখনো রিপ্রেজেন্ট করে না। সেই জন্য আম্বেদকর পার্লামেন্টারি ডেমোক্রেসির নিন্দা করে বলছেন, এবং এই বলাটা খুব সহজ বলা নয়। তার কারণ মনে রাখতে হবে, সেদিন তিনি এই গণতান্ত্রিক ব্রিটিশ সাম্রাজ্যের ভাইসরয়ের লেবার মিনিস্টার। তিনি কি বলছেন, আমি কোট করছি, পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ এ form of government in which the function of the people has come to be to vote for the masters and leave them to rule. বাংলা করতে দাঁড়াচ্ছে যে আমাদের কাজ হচ্ছে, জনগণের কাজ হয়েছে ওই লম্বা লাইনে দাঁড়িয়ে
মাস্টার, যারা রুলার, যারা বংশানুক্রমিক শোষক বর্গ, তাদেরই আমরা ভোট দিয়ে ঘরে গিয়ে 5 বছরের জন্য লাথি গুঁটো খাচ্ছি, কিছু করার থাকছে না। এই হয়ে গেছে গভর্নমেন্ট, এই হয়ে গেছে ডেমোক্রেসি। তাহলে বুঝুন যে আমরা তো বলতে পারি না যে যেদিন ডক্টর আম্বেদকর বলছেন যে ট্রাইবালদের আমি ভোটাধিকার স্বীকার করি না, তিনি জানতেন না যে তাদের রিপ্রেজেন্টেশনটা ভারতবর্ষের ট্রাইবালরা ঠিকঠাক গোনাগুনি হলে, সেন্সাস হলে 20 থেকে 25% হয়ে যেতে পারে। অথচ তাদের ব্যাপারে তিনি বলছেন যে আমি তাদের ভোট দেবার যোগ্যতা আছে বলে মনে করি না। এবং কোথায় বলছেন? কোন একটা বৈঠকখানায় বসে নয়, সাইমন কমিশনের সাক্ষী দেবার সময়। অথচ সেই মানুষটাই আবার বলেছেন আরেকটা বক্তৃতায় 17 সেপ্টেম্বর 1943, কি বলছেন? বি অ্যাওয়ার, তার আগেরটুকু আমি একটু বলি। There is a great need of someone with sufficient courage to tell Indians. তার মানে যে কথাটা উনি তারপরে বলছেন সেটা খুব কারেজের দরকার। কারেজ না হলে সে কথা বলা যাবে না। তার মানে তিনি সেই কারেজ বা সাহস নিয়ে কি বলছেন? বি অ্যাওয়ার অফ পার্লিমেন্টারি ডেমোক্রেসি, ইট ইজ নট দ্য বেস্ট প্রোডাক্ট অ্যাজ ইট অ্যাপিয়ার্ড টু বি। যেমন মনে করা হয়েছিল যে পার্লামেন্টারি ডেমোক্রেসিটা খুব একটা ভালো শাসন ব্যবস্থা, তা নয়, তা নয়। কেন নয় সেটাও তিনি খুলে বলেছেন যে দেখো এই শাসন ব্যবস্থায়, এই যে পার্লামেন্টারি ডেমোক্রেসি বলে আমরা যেটাতে, এই যে পৃথিবীর সব থেকে বড় গণতন্ত্র বলে আমরা বলি, আমি সেটাকে বলি পৃথিবীর সব থেকে বড় ভোটারতন্ত্র। হ্যাঁ, ভোটারের সংখ্যা পৃথিবীতে কোথাও এত বিপুল নেই যেটা ভারতবর্ষে আছে, কিন্তু বড় গণতন্ত্র নয়। কারণ ওই ডক্টর আম্বেদকর বলছেন তারপরে যে এই দেশটা কাস্ট সিস্টেমের কারণে একেবারে টুকরো টুকরো হয়ে সমাজে আছে, এবং মুষ্টিমেয় 5% যারা হেরিডিটারি গভর্নিং ক্লাস, এই টার্মিনোলজিটা ডক্টর আম্বেদকর ছাড়া আমার মনে হয় আর কেউ ব্যবহার করেনি। আমি করি, সেটা তো ওনার থেকেই নেওয়া। এর বাংলাটা করলে বলতে হয় যে বংশানুক্রমিক শাসক বর্গ। সেই বংশানুক্রমিক শাসক বর্গ আজও সেই তারা শূদ্র, বিশেষ করে অস্পৃশ্যদের পদদলিত করে রেখেছে, শিকারের পশু করে রেখেছে, অমানুষ করে রেখেছে। এবং এর ফলে এই যে গণতন্ত্র এখানে হয়নি, হয়েছে কি? ইট ইজ এ গভর্নমেন্ট অফ দি hereditary subject class by the hereditary ruling class or caste. As a consequence, this democracy or this government is for the hereditary ruling class. ওই তাদেরই ঘরে কোটি কোটি টাকা, সিবিআই যেই একটু রেড করে সবার ঘর থেকে ওই কোটি কোটি টাকা পাওয়া যায়। ওই শিডিউল কাস্ট যাদের বলা হয়, ট্রাইব যাদের বলা হয়, মুসলিম যারা দরিদ্র কৃষক, যাদের ডক্টর আম্বেদকর আরেক জায়গায় বলেছেন দে আর মিয়ারলি হ্যান্ডস, তাদের আমি কনস্টিটিউশনে কিছু দিতে পারিনি।
তো এই যে যে এদের এই যে বিপুল সংখ্যক 90% যাদের মান্যবর কাশিরাম বলেছেন বহুজন সমাজ, সেই বহুজন সমাজ সেই গণতন্ত্রের বাইরে পড়ে রয়েছে, এই শাসন ব্যবস্থার বাইরে পড়ে রয়েছে। সেই জন্য আমাদের আলোচনায় যদি এটা শুরু করতাম যে গণতন্ত্র বিপন্ন, গণতন্ত্র বিপন্ন বলে যে আওয়াজ ওঠানো হয়, আমি তো বলি গণতন্ত্র তো নেই প্রথম থেকে। কারণ এই যে রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা, এটা তো সেই পুনা প্যাক থেকে শুরু করে ধীরে 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 একেবারে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। এখন ওই যেটা ডক্টর আম্বেদকর 1943-তে বলছেন যে এরা শুধুমাত্র, এদের ভোটের অধিকার দেয়া হয়েছে, এদের ভোট থেকে বিরত থাকতে বলা হচ্ছে না। কারণ ব্রিটিশ রাজত্ব ছিল তো, ভোট দিতে দেব না, ওরা ভোটার নয়, ওরা সাবজেক্ট নয়, ওরা সিটিজেন নয়। আজকে যে কথা খুব দিল খুলে বলতেও ভয় পায় না যে সিএএ, তার মধ্যে দিয়ে না এলে আমরা কাউকে সিটিজেন বলে মানবো না, এ কথা ব্রিটিশ রাজত্বে বলা সম্ভব ছিল না। কারণ ইউএনএতে আইন আছে, কোনো মানুষ সিটিজেন নয়, এটা হতে পারে না। ব্রিটিশ টেরিটরিতে যত সাবজেক্ট ছিল সবাই নাগরিক ছিল, ভোটের অধিকার ছিল যেদিন থেকে 1882 থেকে ভোট দেওয়া শুরু হলো। এখন এই যে যে এ, গণতন্ত্রের একটা করুণ অবস্থা, সেটা ওই মান্যবর কাশিরাম যখন ভারতবর্ষের স্বাধীনতার 50 বছর হলো বা গোল্ডেন জুবিলি হলো, তো ওই মান্যবর কাশিরাম তিনি একটা ছোট্ট বই লিখলেন সেই 50 বছরের সময়, যে বইটার বাংলা তর্জমা আমি করেছিলাম, কারণ ভারতবর্ষের সব ভাষায় সেটা সার্কুলেট করা হয়েছিল। যে সেই বইটার নাম ছিল এই স্বাধীন ভারত মে বহুজন সমাজ গোলাম কিউ। তাহলে বোঝা যাচ্ছে যে গণতন্ত্রের দেশে তো গোলাম থাকার কথা নয়। আর বহুজন সমাজ মানে উনি মিন করেছেন প্রায় 90% মানুষ তারা গোলাম। একদল ওই 5%, তারা স্বাধীন ভারতে স্বাধীন হয়েছে, তারা যে কোনো আইন তৈরি করতে পারে, যে কোনো কথা সুপ্রিম কোর্টের মুখ দিয়ে বলিয়ে দিতে পারে, যে কোনো কথা ওই হেলিকপ্টার থেকে গুলি করে কয়েকশো মেরে দিতে পারে। এই স্বাধীনতা একদলের হয়েছে বটে, কিন্তু এই স্বাধীন ভারতে বহুজন সমাজ গোলাম। তো যে সমাজের 90% গোলাম, সেটা যদি গণতন্ত্র হয়, এটাই কি গণতন্ত্র? এর পরের সেশনে আমি ডক্টর আম্বেদকর কেমন গণতন্ত্র চেয়েছিলেন সেই আলোচনা করে ওর সঙ্গে আমাদের মিলিয়ে নিতে হবে স্বৈরতন্ত্র কাকে বলে। হ্যাঁ, আমরা তাহলে তাহলে এরপর থেকে শুরু করি যে মান্যবর কাশিরাম এটা ধরেছেন, কথাটা আমরা তো ডেমোক্রেসি এবং অটোক্রেসি, ডিক্টেটরশিপ এই সমস্ত কথা বলছি, বা গণতন্ত্রের কতখানি সফল হয়েছে ভারতবর্ষ হয়নি, সেটা উনি তো রাজনীতি করতেন, সেই হিসাবে ওনার ল্যাঙ্গুয়েজ এবং উত্থাপনা যে স্বাধীন ভারতে বহুজন সমাজ গোলাম কিউ। তা গণতন্ত্রের দেশ মানে তো আগেই বলেছি যে ভারতবর্ষে আমাদের লোকেরা, রাজনীতির লোকেরা, অ্যাডমিনিস্ট্রেশন লোকেরা, জুডিশিয়ারির লোকেরা, এরা প্রকৃত রূপটা বলতে ভয় পায়। যে ভারতবর্ষটা যে একটা রিপাবলিক, এই কথাটা কেবলমাত্র ওই পাসপোর্টে দেখা যায় রিপাবলিক অফ ইন্ডিয়া। তা না হলে ওই রিপাবলিক ডে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসটাকেও এরা গণতন্ত্র হিসাবে লেখে এবং টিভিতে রেডিওতে তাই প্রচার করে। কারণ এই যে জনগণ যে রাজত্ব,
রবীন্দ্রনাথের কথায় যেটা ছিল, এই রাজার রাজত্বে আমরা সবাই রাজা। রাজা তো গোলাম হবার কথা না। তার মানে ওই যে গণতন্ত্রের যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ড অনুসারে সেই বহুজন সমাজ পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে, এক্সিকিউটিভে, জুডিশিয়ারিতে এবং এই যে মিডিয়া, এতে রিপ্রেজেন্ট করে না প্রপোর্শনেটলি। প্রপোর্শনেট কেন? একেবারেই করে না। ওই পেছনে কিছু লেজুর হিসাবে রাখা হয়েছে। সে তো বড় বড় হোটেলে দেখছেন না, বেশ উর্দি পরা দারোয়ানরা থাকে, রাজবাড়িতে গার্ড থাকে। তারা তো রাজবাড়ির রাজ পরিবারের রাজঘরানার কেউ নয়। ওরকম ঝাড়ু মারবার জন্য কিছু লোক লাগে, তাই আছে। এখন ডক্টর আম্বেদকর কিন্তু যখন তিনি তাবেদারি করেননি, তখন কিন্তু সেই গণতন্ত্রের কথা বলেছেন যে ডেমোক্রেসি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট where the ruling class fails to capture power. যে গণতন্ত্র তখনই হবে যখন ওই যে হেরিডিটারি শাসক বর্গ, তারা ভোটের মাধ্যমে বা যে কোনো উপায়ে পাওয়ার ক্যাপচার করতে ব্যর্থ হবে, অর্থাৎ জনগণের হাতে ক্ষমতা আসবে। যেটা উনি 1947 সালের নভেম্বর মাসে, 46 সালের নভেম্বর মাসে 25শে নভেম্বর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তার শেষ বক্তৃতায় বলেছেন, যখন তিনি সকলকে ধন্যবাদ দিচ্ছেন, তখন তিনি বলছেন যে দেখো, এই যে গণতন্ত্র, এখানে এই যে আমরা রাষ্ট্রটা গঠন করেছি, এখানে আমরা ওই অর্থনৈতিক ইকুয়ালিটি এবং সামাজিক ইকুয়ালিটি এ সমস্ত দিতে পারিনি, সে সমস্ত দেওয়া নেই। আর আমি এখানে দাঁড়িয়ে বলছি এই সভায় যে একদল মানুষ যাদের তোমরা পশু করে রেখেছ, শুধু অত্যাচার করনি, তাদের মানুষের জীবনটাকে ধ্বংস করে রেখেছ, তারাও রাজত্ব করতে চায়, নিজেদের অধিকার নিজেরা, নিজেদের ভাগ্য নিজেদের কলম দিয়ে লিখে নিতে চায়, তাদের সুখ সুবিধার জন্য যে আইন দরকার তা তারা নিজেরা তৈরি করে নিতে চায়। আমি এই সভার কাছে আবেদন করব, যত শীঘ্রই পারা যায় এই ফসলা, এই যে সামাজিক অর্থনৈতিক ফসলা রয়েছে, এটা যেন দ্রুত দূর হয়, নইলে আমাদের সামনে একটা ভয়ঙ্কর বিপদ আছে। যে বিপদ যারা এই অন্যায়ের শিকার, শোষণের শিকার, তারা এই ব্যবস্থাটাকে উড়িয়ে দেবে, এই সাবধান বাণী করেছেন। কিন্তু তিনি কনস্টিটিউশনে দিতে পারেননি, বলেছেন আমি একা কি করব। অবশ্য ওই 47 সালের 15ই মার্চ শিডিউল কাস্টদের প্রতিনিধি হিসাবে তিনি যখন বাংলা থেকে নির্বাচিত হয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে 9 ডিসেম্বর ঢুকেছিলেন, 15ই মার্চ একটা সংবিধান এই মানুষদের তরফ থেকে বা ভারতবর্ষের জনগণের তরফ থেকে, গণতান্ত্রিক মানুষদের তরফ থেকে একটা গণতান্ত্রিক সংবিধান পেশ করেছিলেন।
সেই সংবিধানের কথাগুলো কেউ সামনে আনতে চায় না। সেই সংবিধানের নাম ছিল ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া, দ্য কনস্টিটিউশন অফ ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া। সেই কনস্টিটিউশনে তিনি পরিষ্কার ফান্ডামেন্টাল রাইট হিসাবে বলছেন যে আমাদের দেশে গণতন্ত্র সেটাই হবে গণতন্ত্র যখন এখানে স্টেট সোশ্যালিজম প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ ওই যে ইকোনমির অধিকার, ওই যে সোশ্যাল অধিকার, ইকুয়ালিটি, যেটা পরবর্তী সংবিধানে তিনি দিতে পারেননি বা দেননি, সেটা ওখানে যে বলছেন যে ওই অধিকার আসতে পারে কেবলমাত্র যদি আমরা সমস্ত প্রপার্টি, সমস্ত ইন্ডাস্ট্রি, সমস্ত এগ্রিকালচার ন্যাশনালাইজড করে ফেলতে পারি এবং সমস্ত কৃষিক্ষেত্র সরকার নিয়ে নেবে, তার অধীনে যারা চাষবাস করে তাদের যৌথ হিসাবে সমস্ত সামগ্রী দেওয়ার পরে সেগুলো চাষবাস হবে এবং তার উৎপাদিত ফসল সমান ভাগে তাদের বন্টন করা হবে। এই সংবিধান যখন হবে, গণতান্ত্রিক সংবিধান তখন হবে when there will be no landlord and there will be no landless labor। এই সংবিধান তিনি লিখছেন। এই সংবিধানের ব্যাখ্যা প্রসঙ্গেও তিনি লিখছেন যে পলিটিক্যাল ডেমোক্রেসি রেস্টস অন 4 প্রেমিসেস, 4টে বুনিয়াদের উপরে দাঁড়িয়ে থাকে। তার 4 নম্বর বুনিয়াদটা কি? তিনি বলছেন that the state shall not delegate power to private person to govern others। ওই যে ইকোনমিক যে ডিসপ্যারিটি, সেটা গণতন্ত্রের কত বড় শত্রু, যে প্রাইভেট পার্সনকে ক্ষমতা দিয়ে, তারা তো দিলেই, তারা পেলেই, ক্ষমতা থাকলেই সেই ক্ষমতা দিয়ে তারা অন্যদের প্রভাবিত করবে বা কন্ট্রোল করবে। সেদিন দেখছিলাম কোনো একটা কেউ, ওই আজকাল তো তার সত্যাসত্য বোঝা মুশকিল, তবে কিছুটা তো আমরা বুঝতে পারি যে হ্যাঁ একেবারে ভুল কথাবার্তা নয়, যে বলছে যে আম্বানি, আদানি ইত্যাদিদের কাছে এত সম্পদ আছে যে সেই সমস্ত সম্পদ তারা ব্যয় করে প্রত্যেকটা এমএলএ, এমপি, বড় বড় মস্তান, কন্ট্রোলার, লিডার, তাদের সমস্ত কিছু কন্ট্রোল করে। এটা তো খুব স্বাভাবিক। কত লক্ষ লক্ষ টাকা খরচা হয় ইলেকশনের সময়, কিসের জন্য? টাকার প্রভাব দিয়ে সেটাকে কন্ট্রোল করে। ডক্টর আম্বেদকর সেই কথা বলছেন যে গণতন্ত্রের যে 4টে পিলার আছে, সেই পিলারের 4 নম্বর পিলার হচ্ছে, 1 নম্বর পিলারটাও বলি যখন বলছি, the individual is an end in himself। যে ইন্ডিভিজুয়ালিজমের কত মর্যাদা দিচ্ছেন তিনি। যদিও তিনি ট্রাইবালদের সম্পর্কে বলেছেন যে না, ওদের আমি ভোট দিতে দেব না। সেই মানুষটা যেদিন কনস্টিটিউশনের সাবমিট করছেন শিডিউল কাস্টদের তরফ থেকে, বাংলার প্রতিনিধি হিসাবে সেদিন বলছেন যে নো ইন্ডিভিজুয়াল উইল বিকাম সাবঅর্ডিনেট টু এনিবডি, হি ইজ অ্যান এন্ড বাই হিমসেলফ। অর্থাৎ আমার কথা, আমার ইচ্ছা, সেটা আমার, অন্য মানুক না মানুক ওটা আমার মেনটেন করবার অধিকার রাষ্ট্র ছিনিয়ে নিতে পারবে না। এই যে গণতন্ত্রের প্রথম যে পিলার আর ওই শেষ যে পিলার, তো এগুলো
কত মূল্যবান। কিন্তু ভারতবর্ষে এই যে চেঁচিয়ে চেঁচিয়ে বলা হয় লার্জেস্ট ডেমোক্রেসি, লার্জেস্ট ডেমোক্রেসি, কিন্তু এই লার্জেস্ট ভোটোক্রেসিতে এগুলো দেখা যায় না। এমনকি এই যে কমিউনিস্ট লিডার, যেটা ছোটবেলায় স্কুল থেকে কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট করেছি, আমাদের ফ্যামিলির সকলেই ওই সিপিআইএম, সেই কমিউনিস্ট নেতারা যারা শ্রমিকের কথা বলে, গরিবের কথা বলে, মজদুরের কথা বলে, কাস্তে আর হাতুড়ি আর তারা নিয়ে ঘুরে বেড়ায়, লাল ঝান্ডা। আমি তখন চাকরি নিয়ে দিল্লিতে চলে গেছি, সরকার এসেছে কমিউনিস্টদের। জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত এদের বিপুল ভোটে এই সমস্ত ছিন্নমূল অসহায় রিফিউজি চন্ডাল নমশূদ্ররা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছে জ্যোতি বসুকে। একটি শিডিউল কাস্ট মন্ত্রিসভায় তিনি ইনক্লুড করেননি। প্রমোদ দাশগুপ্ত যখন বনগাঁর দিকে টুরে গেছিলেন, সমস্ত ঘিরে ধরে দাবি করেছিল, হোয়াট ইজ দিস, এই যে আমাদের ভোটে তোমরা রাজা হবে, তারপরে আমাদের একজনকেও চিনবে না। জ্যোতি বসু ফ্র্যাঙ্কলি বলেছিলেন, না না না, ওই শিডিউল কাস্টদের ভালো করবার জন্যে, নমচারালদের ভালো করবার জন্যে ওদের একজন মন্ত্রী বানাতে হবে, এমন কোনো কথা নেই, আমরাই করে দেব। কিন্তু আমি এই যত আলোচনা করলাম গণতন্ত্রে, তাতে কি গণতন্ত্র তাই বলে? গণতন্ত্র তা বলে না। তুমি যত জ্ঞানী হও, যত দয়ালু হও, যত ভালো হও, খুব ভালো কথা, কিন্তু আমার রিপ্রেজেন্টেশনটা কোথায় তুমি নিয়ে যেতে পারো না, তুমি সেটাকে হরপ করতে পারো না। এবং এই যে প্রতিনিধিত্বের আন্দোলন, সেই জন্য শুরু করেছিলেন এই চন্ডাল সমাজের যিনি রাজা, যিনি এই জাতির জনক, শুধু জাতির, এই নমশূদ্রা চন্ডাল জাতি বাঙালির জাতির জনক নয়। সেদিন একজন শুনছি, তিনি বলছেন যে গুরুচাঁদ ঠাকুর আসলে ভারতবর্ষের জাতির জনক। তোমরা ভুলে যেও না, ওই আম্বেদকরকে এই বাংলা থেকে পাঠিয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, কেউ যখন পাঠাতে পারে না, তাহলে আর এই যারা ভোট দিয়ে পাঠিয়েছিল, যারা সচেতনভাবে এই সিদ্ধান্ত নিয়েছিল, তারা সব গুরুচাঁদের সন্তানেরা। গুরুচাঁদের শিক্ষায় শিক্ষিত শক্তিশালী হয়ে তারা আম্বেদকরকে ভারতবর্ষের সংবিধান লিখতে পাঠিয়েছিলেন। সুতরাং এই সংবিধানের জনকের জনক এই গুরুচাঁদ। এই গুরুচাঁদ কিন্তু ওই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ কমিউনিটিস, এই রিপ্রেজেন্টেশনের আন্দোলন চালিয়েছিলেন। সেই আন্দোলনে ওই গণতন্ত্রের একটা শির দ্বারা হয়ে দেখা দিল যে প্রপোর্শনাল সেপারেট ইলেক্টোরেট অন দ্য বেসিস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যে এই সমস্ত কমিউনিটিগুলো, ওই যে জ্যোতি বসু যেটা বললেন, অত বড় মার্কসিস্ট, লন্ডনে থেকে ব্যারিস্টার হয়ে এসেছেন, পূর্ব বাংলার জমিদারের, অত্যাচারী জমিদারের তনয়, সমস্ত জানতেন। তিনি কি বেমালুম ভুলে গেলেন এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের গণতান্ত্রিক তত্ত্ব কথাটা, যে যত যাই হোক না কেন, এই যে রিপ্রেজেন্টেশনটা, এই যে কমিউনিটির রিপ্রেজেন্টেশনটা, যেটা মুসলমানদের ক্ষেত্রে দেওয়া হয়েছে সেপারেট ইলেক্টোরেট, মুসলমানদের একটা আলাদা ভোট গোষ্ঠী, হিন্দুরা একটা আলাদা ভোট গোষ্ঠী, শিখেরা একটা আলাদা ভোট গোষ্ঠী, খ্রিস্টানরা আলাদা একটা ভোট গোষ্ঠী, এটা ব্রিটিশ রাজত্বে
চলেছে কয়েক দশক ধরে। এবং গুরুচাঁদ এবং এই অস্পৃশ্যরা যারা ওই প্রমোদ দাশগুপ্তকে ধরেছিলেন, তারাও সেই কাল থেকে দাবি করেছে যে আমরা একটা সেপারেট ইলেকটোরেট, আমাদের সেই প্রপোর্শনেটলি মন্ত্রী বানাতে হবে, আমাদের সেই প্রপোর্শনেটলি অন্যান্য যেখানে ক্ষমতা বা গণতন্ত্র হচ্ছে রাজতন্ত্র, তো একটা পলিটিক্যাল সেলফ গভর্নমেন্ট, স্বরাজ, পার্টিসিপেটরি হোক কিংবা রিপ্রেজেন্টেটিভ হোক, এদের প্রতিনিধিত্ব দিতে হবে। ভারতবর্ষের লোকেরা খুব চালাক, বলবে হ্যাঁ দিয়েছি তো, সব পঞ্চায়েতে ওই মন্ডল, হাসদা, ফাসদা এরাই তো আছে। হ্যাঁ, ওই পঞ্চায়েত লেভেল পর্যন্ত আছে, যেই ওপরে যাচ্ছে এরা আর নেই, এদের আর রিপ্রেজেন্টেশনটা আসল জায়গায় নেই। সমস্ত জেনে বুঝে এই যে আম্বেদকরের সেই স্টেট সোশ্যালিজম তাকে ব্যর্থ করে দিয়েছে। ওই যে আম্বেদকর বলেছিলেন যে গভর্নমেন্ট where the ruling class fails to capture power, সেটা ফেল হয়ে গেছে। এমনকি এই যে সাধারণভাবে যে গণতন্ত্র, সেগুলো সমস্ত ফেল হয়ে গেছে। এই ফেল হওয়ার পিছনে সাইকোলজিটা আমি আগে বলেছি, এই যে মানুষের প্রতি মানুষের বিদ্বেষ, যে আমি সব, আমার ভাই বোন, আমার এদেশটা তো জাতের দেশ, সেই জন্য বলতে হবে শুধু ধনী বা দরিদ্রের ভিত্তিতে নয়। আমরা দেখি ওই ধনী কিনা, ঠিক আছে ধনী আছে তো নাও, ওরা তো প্রলেতারিয়েত নয়, তাহলে ওরাও জমিদারের ছেলে, একটা জমিদারে ভাব থাকে। কিন্তু তারপরে আবার দেখবে বামুন না কায়েত। সেই জন্যে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ তো হয়েছে, কিন্তু রামকৃষ্ণদেবের মৃত্যুর পরে যখনই ওই দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ভেতর পর্যন্ত গেছেন, তাকে বার করে দেওয়া হয়েছে এবং সেই স্থান অপবিত্র হয়েছে বলে গঙ্গা জল, গোমূত্র, পঞ্চদ্রব্য দিয়ে শুদ্ধ করা হয়েছে। এগুলো তো ইতিহাস। আজকের এই দেশে রাষ্ট্রপতিকে ওই পুরীর টেম্পলে যেতে দেওয়া হয় না। কিছুদিন আগে কোবিন্দ জি, মহামহিম রাষ্ট্রপতি এবং তার পত্নীকে ঢুকতে দেওয়া হয়নি, তারা বেরিয়ে চলে এসেছেন। শিডিউল কাস্ট কমিশনের চেয়ারম্যান পুনিয়া, UP's IAS officer, after retirement he got that post as congressman. পুনিয়াজি দেখতে গেছিলেন যে এটা কি সত্যি ঢুকতে দিচ্ছে না আজও। তো উনি যাওয়ার পরে ওখানে তালা দিয়ে চলে গেছে মন্দিরের দরজায়, তালার চাবি আর খুঁজে পাননি, উনি ফিরে এসেছেন। এই তো দেশ। সুতরাং এই দেশে গণতন্ত্র এখন তো নেই, শুরু থেকে নেই। এবং আমরা আমি ভেবে পাই না এর জন্যে কিভাবে কি করা যেতে পারে। এর তো কোনো উপায় নেই। কেবলমাত্র আমেরিকানরা, ব্রিটিশরা, চাইনিজরা, ফ্রেঞ্চরা, জাপানিজরা সুভাষ বোসের পিছন পিছন কোহিমা পর্যন্ত পৌঁছে গেছিল। এরা যদি এসে আবার আমাদের এই সমস্ত বিধি ব্যবস্থা উল্টে পাল্টে নতুন করে কিছু করে, হবে না। তার কারণ দুটো জিনিস চাই। এই গণতন্ত্র কিন্তু প্রত্যেকটা দেশে সে দেশের মানুষের আকাঙ্ক্ষা এবং সংগ্রাম প্রসূত
জয়ধ্বজা। ওই যে গ্রেট ব্রিটেনে এসেছিল, ওই যে ফ্রান্সে এসেছিল, ওই যে মার্কসের দেশ জার্মানিতে এসেছিল, পুরো ইউরোপে এসেছিল, ওখানে কিন্তু জনগণের অভ্যুত্থান হয়েছে। তারা ধীরে ধীরে এক এক পায়ে সেই নিয়েছে। আর ভারতবর্ষে তা নয়। ভিয়েতনামে যাবেন, ভিয়েতনামের স্বাধীনতা, ভিয়েতনামের মেয়েরা ওই পিঠে বাচ্চা আর কাঁধে বন্দুক নিয়ে তারা বলতো যে বন্দুক আমার না, জেলখানা আমার স্কুল, আর এই বন্দুক আমার সংগ্রামী ময়দান। এইভাবে তারা স্বাধীন হয়েছে এবং এইভাবে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। মানুষ সব সচেতন। ভারতবর্ষের আমার অভিজ্ঞতা বলে, ওই শ্রীকৃষ্ণের সব কথা তো আমি পছন্দ করি না, তবে এই কথাটা মনে হয় কেষ্ট ঠাকুর ঠিকই বলে গেছেন, যে তিনি সব শূদ্র গোলাম বানিয়ে গেছেন ভগবান। এখানে দেখি যে এই দলিতদের যে ক্যারেক্টার, যে আত্মধ্বংসী, কলহপ্রবণ, এবং ওই काशीराम बोलते हैं कैकड़ार मतन एक दूसरे का टांग खींचता है और कुछ आगे बढ़ने दे ही देता है, ना खुद बढ़ता है न किसी को आगे बढ़ने देता है। এই যে যে ক্যারেক্টার, একটা বেসিক ক্যারেক্টার, একটা সর্বব্যাপী, এই দেশের মানুষকে স্বাধীনতা দেওয়াও তো মুশকিল। ওই যে বলে না, বাচ্চাদের হাতে ছুরি কাঁচি দেবে না, আগুনের পাশে বাচ্চাদের খেলতে দেবে না, ও বাড়ি জ্বালিয়ে দেবে। তবু তো গোলাম আর প্রভু হিসাবে কোন রকমে গণতন্ত্রের লাইনে দাঁড়িয়ে গণতন্ত্র, ভোটতন্ত্র যাই বলি না কেন আছে। এই দলিতদের হাতে গেলে, এই যাদের কথা বলছি যে এদের রিপ্রেজেন্টেশন নেই, এই শূদ্রদের কথা যারা বলছি, এরা তো আরো পার্লামেন্টের ভেতরে ঢুকে হয়তো পার্লামেন্টেই আগুন লাগিয়ে দেবে। সেটাও এদের দ্বারা সম্ভব বলে আমার মাঝে মাঝে মনে হয়। এগুলো দেখতে হবে। ওই জন্য সাইকোলজিস্টরা বলেছেন যে ভারতবর্ষ কি একটা বিচিত্র দেশ, এ ল্যান্ড অফ অ্যাবনর্মাল সাইকোলজি। পৃথিবীতে সব জায়গায় আছে। হলে তো এতদিনে স্বাধীনতা পেতই, যাদের কাশিরামের মতন নেতা ছিল তার কথায় নড়েনি কেউ। আম্বেদকর যখন বললেন যে এই হিন্দু ধর্মের মতন জঘন্য যা তোমায় লাথি মারে, থুতু মারে, সেটা ফেলে দাও, তোমরা থাকো না থাকো, আমি তো থাকবো না বলে কমসে কম বুদ্ধিস্ট হয়েছিলেন। কেউ তাকে ফলো করেনি। বাংলা, বিহার, উত্তরপ্রদেশ, দক্ষিণের কেউ না, ওই কিছু নিজের সম্প্রদায়ের যারা তারা করেছিল। এ থেকে আমরা কি বলবো? এটা আমার কথা না, আমি বলছি সবাই বিচার করে দেখুক। এই বিচার করতে গেলে মনে হয় যে এটা কি ব্যাপার। যেমন মাঝে মাঝে আমার নিজেকে নিজের গালাগাল দিতে ইচ্ছে করে যে কত লক্ষ টাকার পেট্রোল আমি পুড়িয়েছি এই দলিতদের বস্তিতে বস্তিতে, গলিতে গলিতে গলা ফাটিয়ে চিৎকার করেছি, ওরা আমাকে গালাগাল দেয়। নেহাত আমি বলে মাথা ফাটাতে পারে না, কারণ একটু ওদের তুলনায় একটু বেশি উঁচুতে উঠে গেছি, অত উঁচুতে ওরা লাঠি চলে না ওদের। কিন্তু বুঝতে পারি যে ও পারলেই ফাটিয়ে দেবে। একবার একটা ঘটনা বলি। আমি অফিসে দিল্লিতে, তখন ডেপুটি সেক্রেটারি, খুব বেশি বড় অফিসার না, মানে ওরা মিডল লেভেল বলা হয় অফিসার। তো তখন ওই আমি বসতাম ফাইন্যান্স মিনিস্ট্রিতে, মনমোহন সিং এর একটু 3টে কামরা পরে, পাওয়ার অফ করিডোরে। আমি খুব বিখ্যাত অফিসার ছিলাম। তো তার 3টে কামরা পরে
ওই সিবিআই এর ডাইরেক্টরের অফিস। তো আমাদের উপেন্দা ইউএন বিশ্বাস, ডক্টর ইউএন বিশ্বাস, তো উনি ওই নতুন ডাইরেক্টর আসাতে ওখানে গেছেন, তো উনি আমার ঘরে কামরায় ঢুকে পড়েছেন। তো ঢুকলে আমার খুব সুবিধা হয়েছে, আমি একটা কিছু গোপন কথা বলেই ফেলি। এখন তো আর ওই সব নেই, চাকরিও নেই, রাজনীতিও নেই, সেই জন্যে এত সহজে আলোচনা করতে পারছি। তা ঢুকে পড়লেন, আমি উপেন্দা এসেছেন, আপনি আমায় বাঁচিয়েছেন। তো আমার তো এখনো অনেক দিনের চাকরি আছে, আপনার মোটে 3 বছর। কাশিরামজি আমাকে বলছেন চাকরিটা ছেড়ে তুমি এই ইতিহাস তৈরি, এই ইতিহাস লেখা ছেড়ে দিয়ে ইতিহাস বানানোর কাজে লেগে যাও, তোমাকে এই করতে হবে, ওই করব, এই করব। তাহলে উপেন্দা, আমার তো এত বছরের চাকরি এখনো আছে, তো আপনি মোটে 3 বছর, তো আপনি ছেড়ে দিন। তো উপেন্দা কি বললো জানেন? বললো যে, স্বপন তুমি কি ভাবছো যে তোমার এত নাম টাম করেছো, আম্বেদকরের ফটো লাগিয়েছো, আম্বেদকরকে ভারতরত্ন করিয়ে দিয়েছো, তোমাকে সবাই চেনে, তুমি কি ভেবেছো তুমি যে কাশিরামের কথায় যে বেঙ্গলে দাঁড়ালেই তোমাকে সবাই মালা দেবে, তোমাকে ঠ্যাং খোড়া করে দেবে সবাই? আমার কথা না, আমাদের ডক্টর উপেন বিশ্বাসের কথা। তো এই 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 আমাদের প্রায় প্রত্যেকেরই এরকম অভিজ্ঞতা। কারণ একটা জিনিস দেখলে দেখা যাবে, ইতিহাস, ভূগোল এবং মিথোলজি, যে এদের মধ্যেই এই মূল নিবাসী যারা অসুর, চণ্ডাল, রাক্ষস টাক্ষস যাদের বলা হয়েছে, সেটা জাতিগত নাম, সেটা গালিতে পরিণত হয়েছে, সে তো যে কোনো কিছুকেই গালিতে হবে। যত বিভীষণ আছে সব কিন্তু এদের মধ্যে, বামুনদের মধ্যে একজন বিভীষণ নেই। কোন বামুন নেতৃত্ব যদি খুব ভুলও করে ফেলে, ও ঘরে যেয়ে বলে আসবে, কিন্তু বাইরে জনগণের সামনে তার কাছা খুলে দেবে না। কিন্তু দলিতদের মাঝে কতজন বিভীষণ আছে সেটা খোঁজার জন্যে সময় ব্যয় করতে হবে না, ও ধাক্কা লেগে যাবে একটু চলাফেরা করলেই, যে এই বিভীষণ, ওই বিভীষণ। তো যাই হোক, আমি যখন চাকরির পরোয়া না করে এই সমস্ত কাজ করতাম, তো আমি বলতাম যে দেখ, আমি এত সহজে, এত জোরের সঙ্গে, এত প্রকাশ্যে এগুলো করি, তার কারণ সিবিআই এর লোক কিংবা রয়ের লোক কিংবা অন্য কারো আমার পেছনে ঘোরার কোনো দরকার নেই। কারণ আমি জানি আমার পাশে আমার যাদের নিয়ে কাজ করবার, তাদের অনেকেই যে খবর দিয়ে আসবে। সুতরাং আমি তো জানি আমি গোপন থাকতে পারবো না, আমার বিভীষণরা আমার চতুর্দিকে রয়েছে। সুতরাং আমি নির্ভয়ে কাজ করব, ওই ফিস ফিস করে, হুইসপার করে কিছু কোনোদিন করিনি। তো এই যে গণতন্ত্র, এই যেটা ফিলাডেলফিয়াতে সংবিধান প্রথম মানুষে লিখলো, এই গণতন্ত্র গুরুচাঁদ ঠাকুর শুরু করেছিলেন। এবং সেই গণতন্ত্রের কথা সেগুলো পরবর্তীকালে 1932-তে ওই সেপারেট ইলেক্টোরেটের, কারণ সেপারেট ইলেক্টোরেট মানে কমিউনিটি ভিত্তিতে, ওই যে কমিউনিটির কথা বললাম, যে কমিউনিটিগুলো আছে, অস্বীকার করার যাবে না, সেই কমিউনিটি আছে বলেই রাষ্ট্রপতি হওয়ার পরেও সেই কমিউনিটির লোককে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। সুতরাং এই যে কমিউনিটিগুলো আছে, এই কমিউনিটিগুলোর অস্তিত্ব গুরুচাঁদ তৈরি করেছিলেন। যখন কমিউনিটির প্রপোর্শনের প্রশ্ন এসেছিল, যে রিপ্রেজেন্টেশন তো দেব, ওই যে সেপারেট ইলেক্টোরেট তো দেব, মুসলমানদের দিয়েছি কারণ ওরা একটা সেপারেট কমিউনিটি, তা তোমরা সেপারেট কমিউনিটি হলে তখন তো তোমাদের দেব। তখন গুরুচাঁদরা আন্দোলন করলেন যে না, আমরা হিন্দু নই এবং আমাদের আলাদাভাবে গোনা হোক। তখন আগা খান ব্রাদার্সরা সিমলায় লর্ড
লর্ড ওই মিন্টো 1906 সালের 1 অক্টোবর তার কাছে আবেদনে বললেন যে এই যে যারা অস্পৃশ্য তারা হিন্দু নয়, ওই যে যারা আনসিভিলাইজড ট্রাইবস তারাও হিন্দু নয়, প্লিজ ওদের আলাদা করে গুনুন, আমাদের আলাদা করে গুনুন, তারপরে যে প্রপোর্শন হবে সেই প্রপোর্শন হিসাবে আমাদের সেপারেট ইলেক্টোরেট দিন। সুতরাং 1911 সেন্সাসে এদের আলাদাভাবে একটা নতুন কমিউনিটি হিসাবে স্বীকৃতি দিল, ডিপ্রেসড ক্লাসেস আর এনিমিস্ট অর ট্রাইবালস। আগে সেন্সাস গুলো পুরনো দেখে নিলে দেখতে পারবে যে 1900 সাল পর্যন্ত কমিউনিটিস ইন রিলিজিয়াস কলাম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, অ্যাংলো ইন্ডিয়ান। এবারে 1911-এ তার সঙ্গে আরো দুটো কলাম যুক্ত হলো, ডিপ্রেসড ক্লাস অ্যান্ড ট্রাইবস। তাহলে এই যে কমিউনিটি তৈরি হলো, সেই যে সেপারেট কমিউনিটি তারই দাবি চললো তাহলে আমাদের সেপারেট ভোট গোষ্ঠী এবং যে প্রপোর্শন আছে, বাংলায় তখন প্রায় 25%, অর্থাৎ 250টা এমএলএ এর মধ্যে 60 থেকে 62 আমাদের সিট দাও, এবং তা কে কে নির্বাচিত হবে সেটা ওই বামুন কায়েতরা বলবে না, অন্য কমিউনিটির লোকেরা বলবে না, খ্রিস্টানরা মুসলমানরা বলবে না, আমরা আমাদের স্বার্থ রক্ষার্থে যাকে ঠিক মনে করব তাকে আনব। সেই সেপারেট ইলেক্টোরেট দিল সাইমন কমিশন 30শে মে, তার যে রেকমেন্ডেশন দিল তাতে এই ডিপ্রেসড ক্লাসের জন্য সেপারেট ইলেক্টোরেট দিল। কিন্তু সমস্ত যতগুলো তখন পলিটিক্যাল পার্টি ছিল মুসলিম ছাড়া, শিখ আর ওই যারা সেপারেট ইলেক্টোরেট পাচ্ছিল তারা ছাড়া, সমস্ত পলিটিক্যাল পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সকলেই ওই সেপারেট ইলেক্টোরেটে যাতে না দেয়া হয়, যাতে ওরা সেপারেট কমিউনিটির স্বীকৃতিটা না পায়, তার জন্য আন্দোলন করতে থাকলো। শেষ পর্যন্ত ডক্টর আম্বেদকর ওদের সঙ্গে হাত মিলিয়ে পুনঃ প্যাক্ট করে ফেললেন, বললেন ঠিক আছে জয়েন্ট ইলেক্টোরেট। সুতরাং সেই যে মুহূর্তে জয়েন্ট ইলেক্টোরেট হয়ে গেল, তখন এই যে বিপুল সংখ্যক যে সমস্ত মানুষেরা, তারা আর ওই ইলেক্টোরেট পেল না। আর যখনই তাদের ইলেক্টোরেট পেল না, তখনই তারা ওই রিপ্রেজেন্টেশনের অধিকার হারিয়ে ফেলল, অর্থাৎ গণতন্ত্র was killed that day। তাহলে যে কথাটা আমরা মাঝে মাঝে চেঁচাই যে গণতন্ত্র বিপন্ন, আরে গণতন্ত্র বিপন্ন নয়, ভারতবর্ষের গণতন্ত্র ওই দিন হত্যা হলো, এবং তারই ফল ডক্টর কোবিন্দ, His Excellency President of India, was not allowed entry in Puri temple। তো আমার মনে হয় গণতন্ত্রের স্বরূপ আরো আছে। গণতন্ত্র তো বিশাল আলোচনা। ডক্টর আম্বেদকর, আমি তো দাবি করতে পারি আমি ভালোই পড়াশোনা করেছি আম্বেদকর, আই নো আম্বেদকর, এবং আম্বেদকর এত আলোচনা করেছেন, এত দিকের বিষয় আছে যে এটা ওই জন্য আমি প্রথমেই লিখেছিলাম এই যে আলোচনা, এটা তো অত্যন্ত বিশদ বিষয়, এবং এতে অন্তত 1 ঘন্টা সময় না দিলে I cannot do justice to the subject। তবুও যেহেতু ওই একটা সীমা আছে, তো কারণ আমি না হয় বলতে পারবো, কিন্তু শ্রোতারও তো একটা অ্যাপ্রিহেন্সিভ ক্যাপাসিটি আছে, হ্যাঁ, ক্যাপাসিটি, ধৈর্য, আগ্রহ। এই গণতন্ত্র এই দেশে কে ও নিয়ে মাথা ঘামায়? আরে যাবো ভোটের দিন ভোট দিয়ে আসবো,
আমার পাড়ায় যারা শক্তিশালী, হ্যাঁ, ওই জন্য কাशीराम जी একটা সুন্দর কথা বলতেন, बोले किसको वोट देगा, सब जो जीतेगा। क्यों? अरे जो हारेगा उसको वोट देने का मतलब तो वोट खराब करना है, तो वोट क्यों खराब करे, जो जीतेगा उसको देगा। बोले तेरा तो बुद्धि बहुत अच्छा है, तो तेरा एनिमी तेरे को रोज मारता है, उसको तो तू मिठाई खिला, मीट खिला, क्योंकि काल तेरे को और जोर से मारे। हाँ, अरे बेवकूफ, ऐसे नहीं। तेरा जमीन नीचा है, गड्ढा है, 2-4 साल उस गड्ढे में मिट्टी भर, कोई मकान नहीं बनेगा, पर मिट्टी भरने का बाद वो लेवल हो जाएगा, तब उस पे मकान बना लेना। তো এই যে গণতন্ত্রের সংগ্রাম, এরকম নেতা থাকার পরেও এই ভারতবর্ষের এই আমার হিসাবে গণতন্ত্রের দশা, দিশা বা দুর্দশা। আজকে এই কথা বলে আমি শেষ করছি। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।